তো হ্যালো স্টুডেন্টস, বায়ো উইজার্ড দেবাংশু স্যার চ্যানেলের একটা নতুন ভিডিওতে এবং একটা স্পেশাল ভিডিওতে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। তো আজকে আমার পাশে যে স্ক্রিনে আছে, আমার মনে হয় থাম্বনেল দেখেও তোমরা বুঝে গেছো, তার আই থিঙ্ক হি নিডস নো ইন্ট্রোডাকশন সেপারেটলি। ওকে তোমরা এবিপি আনন্দ থেকে শুরু করে জি 24 ঘন্টা থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা নিউজ চ্যানেলেই দেখেছিলে, কারণ ও মাধ্যমিকে প্রথম হয়েছিল। আজকে আমাদের সাথে আছে আমাদের স্পেশাল গেস্ট, মাধ্যমিকে প্রথম হওয়া চন্দ্রচূড় সেন। চন্দ্রচূড়, তোকে বায়ো উইজার্ড দেবাংশু স্যার চ্যানেলে স্বাগত। থ্যাংক ইউ স্যার। আহ, চন্দ্রচূড়, আমার প্রথম প্রশ্ন থাকবে, দেখ তুই তো মাধ্যমিকে প্রথম হয়েছিলি, তো এই ভিডিওটা অনেক মাধ্যমিকের ছাত্রছাত্রীরা দেখবে বা ক্লাস 11-12-এর ছাত্রছাত্রীরাও দেখবে। আমি স্পেশালি জানতে চাইবো যে আগামী কয়েক মাস বাদে মাধ্যমিক আছে, তো আহ, মানে আমি ওদের জন্য তোকে প্রশ্ন করব। তার আগে আমি তোকে আমার একটা নর্মাল প্রশ্ন থাকবে, যে যখন তুই প্রথম শুনেছিলি যে মাধ্যমিকে ফার্স্ট হয়েছিস, তোর হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট রিয়াকশন? তোর রিয়াকশনটা কিরকম ছিল, প্রতিক্রিয়াটা? অ্যাকচুয়ালি ওই দিন তো সকাল থেকে বাড়িতে খুব একটা কিছু বলবো, একটা সবাই নার্ভাস ছিল। একদম প্রথমেই যে যখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে ফার্স্টেই যে আমার নাম বলবে, সেটা এক্সপেক্ট করিনি এবং এটাই স্বাভাবিক, কেউ করে না। তো তারপর তো সবাই খুব খুশি হয়েছিল, মা বাবা। আর তার ফার্স্ট রিয়াকশন বলতে গেলে আমি খুব খুশি হয়েছিলাম, মা বাবাও খুব খুশি হয়েছিল। আর ওই মুহূর্তে আমি কোনো কিছু না ভেবে আমার ঠাম্মির কাছে দৌড়ে গিয়েছিলাম। সেটা আমার ঠাম্মি ওয়াজ লাইক মোর ইন্টারেস্টেড সি মি অন দ্য টেলিভিশন। তো ওই কারণে আর কি, এরকমই ছিল ব্যাপারটা। আচ্ছা, আচ্ছা। তো আহ, আমি যেখানে এরপরে আমার প্রশ্নে চলে আসবো, ধর কয়েক মাস বাদেই এবারের মাধ্যমিক আছে। তো হুম। প্রচুর ছাত্রছাত্রী, মাধ্যমিকের ছাত্রছাত্রী যারা পরীক্ষাটা দেবে, তারা, তাদের সামনে টেস্টও আছে, তাদের কি বলতে চাস? মানে আহ, মানে আই মিন তোর প্রিপারেশন স্ট্র্যাটেজিটা একটু তুই শেয়ার করলে ওরা উপকৃত হবে। আমার মনে হয় কোনো প্রিপারেশনে ফার্স্টে যেটা দেখতে হবে সেটা হলো, সেটা আমি যেই প্রিপারেশনই করছি না কেন, সেটা মাধ্যমিকের মতো কোনো বোর্ডস হতে পারে বা যেই নিট যাই কিছু হোক, সিলেবাসটাকে আগে হাতের গ্রিপে নিয়ে আসতে হবে। এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং। সিলেবাসটা যত আমি জানবো, এবং আরেকটা জিনিস যেটা বাউন্ডারি সেট করে রাখতে হবে, আমি তো আলটিমেটলি একটা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি। তো আমাকে জানতে হবে যে আমাকে ওই এক্সামের জন্য কতটা রিলেভেন্ট পড়তে হবে। আমাকে বেশি অতিরিক্ত যেতে হবে না, আবার খুব কম পড়লেও চলবে না। ওই অপটিমাম লেভেলটুকু স্টাডি দরকার। তো প্রথমে যে এক্সাম দিচ্ছি সেই এক্সামটাকে আগাগোড়া জানতে হবে, যে ওখানে কি টাইপের কোয়েশ্চেন্স হয় বা সেরকম কিছু। এবারে বছরের শুরুতে যেমন মাধ্যমিকের সিলেবাসটা উইথ রেসপেক্ট টু 11-12 অনেকটাই কম থাকে। তো সেদিক থেকে যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাসটাকে আমি কমপ্লিট করে নিয়েছিলাম, যাতে করে কিনা আমি আমার রিভিশনের টাইমটাকে বাড়াতে পারি। তো আমি অনেকবার রিভিশন দিয়েছি বইগুলো। আর বইগুলো এতবারই রিভিশন দিয়েছিলাম যে ওটা একটা চলে এসেছিল ইনস্টিংক্টে, যে আমি পেজ নাম্বার সহ বলে দিতে পারতাম যে এই বইয়ের এখানে এটা আছে ওটা আছে। আমার মনে হয় যে মাধ্যমিকের সময় ওই ব্যাপারটা আহ, একটা লেভেল অব্দি করা যায় আর কি, এরকম রিভিশনটা দেওয়া যায়। যদিও 11-12 তো এখন রিভিশন দিতে গিয়ে মুশকিলে পড়ছি, হুম, বাট হুম, হুম। 10th অব্দি ওটা আমার মনে হয় যে করার মতো এই ব্যাপারটা। ওইভাবে যদি খুব তাড়াতাড়ি সিলেবাসটাকে আনা যায়, এবং তার উপর খুব সেলফ টেস্ট দিতে হবে, রিভাইজ করার সাথে সাথে নিজেকে টাইম ধরে ধরে টেস্ট দিতে হবে বাড়িতে। তাতে কোনো মক টেস্ট দেওয়া যেতে পারে, বা নিজে থেকে না হয় আমি টেস্ট দিলাম, কারণ আজকাল সবকিছুই পসিবল। অনলাইনে অনেক কিছু পাওয়া যায়, অনেক সোর্স আছে। তো সেইভাবে যদি দেওয়া যায় তাহলে টাইমের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়া, আর সেকেন্ডলি কি কি কোয়েশ্চেন্স আসতে পারে সে প্রবাবিলিটি গুলোকে দেখে নিয়ে যদি কেউ প্রিপারেশনটাকে ওভাবে আর কি স্ট্র্যাটেজিক্যালি মেনটেন করতে পারে, আই গেস তাহলে খুব ভালো একটা মার্কস আমরা এক্সপেক্ট করতে পারি। আর এটা সবসময় আচ্ছা, লাইক র্যাঙ্কিং এর জন্যই না, সবাই তো আর র্যাঙ্কিং এর জন্যই পড়ে না। লিস্ট একটা একদম। ডিসেন্ট মার্কস, একটা ডিসেন্ট স্কোর। আচ্ছা চন্দ্রচূড়, তোর মানে খাতা সাজানোটা তোর একটা স্পেশাল ব্যাপার। তো খাতাটা তুই কিভাবে সাজিয়েছিলি? বা তোর মানে যখন, আই মিন তোর বাংলা ভাষা বলার যেমন দক্ষতা, ইংলিশের দক্ষতাও সেই রকম। আর এটা আমার মনে হয় তোকে মানে কতটা হেল্প করেছিল খাতা সাজাতে বা টু দা পয়েন্ট গুছিয়ে লিখতে? সত্যি কথা বলতে আমি তো সায়েন্স নিয়ে পড়ছি 11-12-এ, বাট লিটারেচার কিন্তু আমার খুব বড় ইন্টারেস্টের জায়গা। তো যখন মাধ্যমিকে পড়তাম, ওই টাইমটাতে প্রিপারেশনে, হ্যাঁ, লিটারেচার বেসিক্যালি বাংলার ইংরেজিতে প্রেজেন্টেশন খুব আর কি বড় একটা ফ্যাক্টর আমার মনে হয় সেদিক থেকে দেখতে গেলে। তো প্রেজেন্টেশনটাকে আমি খেয়াল রাখতাম। আমার হ্যান্ড রাইটিং বোঝা যায়, ভালোই আছে হ্যান্ড রাইটিং, যাই হোক আমি সেলফ বুস্ট করবো না। কিন্তু না, সেইভাবে দেখেছি তোর হ্যান্ডরাইটিং খুব ভালো। হুম। ও আচ্ছা।
কিন্তু ওই হ্যান্ডরাইটিং এর পাশাপাশি আমার মনে হয় যে যাদের হ্যান্ডরাইটিং খুব যদি ভালো নাও হয় সেটা কোনো ফ্যাক্টর না, কিন্তু পরিষ্কার করে গোটা গোটা অক্ষরে এবং গ্যাপ দিয়ে দিয়ে লেখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা কোয়েশ্চেন শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আরেকটা কোয়েশ্চেন শুরু করার থেকে আমার মনে হয় অনেকটা গ্যাপ যদি দেওয়া যায়, তাহলে ওটা ওই কাউন্টিং নাকি স্কোরিং এর কিছু ব্যাপার থাকে, যিনি দেখেন খাতা তার পক্ষেও সুবিধা হয়। এবং সেক্ষেত্রে যিনি খাতা দেখছেন, আফটার অল মানুষই খাতা দেখছে। আর মানুষ মাত্র ভুল হতেও পারে, কেউ হয়তো কোনো কিছু স্কিপ করে চলে গেল, কারণ আমি এতটাই যদি খুব চাপাচাপি করে লিখি প্রবলেম হবে ওটাকে ডিস্টিংগুইশ করতে। তো আমি করতাম যে সবগুলোকে খুব ফাঁকা ফাঁকা গ্যাপ দিয়ে করতাম, আর একটা কোয়েশ্চেন শেষ হয়ে যাওয়ার পরে এখানে একটা লাইন টেনে দিতাম যে ওখানে ওই কোয়েশ্চেনটা শেষ হয়ে গেল, দেন আমি পরের কোয়েশ্চেনে মুভ করতাম। এভাবে করে করে আর বাংলা ইংরেজিতে বোধহয় আমি ওই চার ধার মার্জিন যেটা হয় না, মানে এদিক 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 মার্জিন, একদম। ওই পেজের চার ধারে মার্জিন দিয়েছিলাম। বাংলাটাতে হয়তো দিইনি, ইংরেজিটাতে দিয়েছিলাম কারণ অনেক সময় ছিল ওই প্যারাগ্রাফ আর ওই রাইটিং গুলো কম্পোজিশন পার্টটার জন্য। আর বাংলাতেও ওইভাবে মেনটেন করে গেছি। আর যেখানে যেখানে হাইলাইট করার ব্ল্যাক আর ব্লু পেন নিয়ে সব করেছি আর কি। ব্ল্যাক পেন গুলো দিয়ে পয়েন্ট করা, ব্লু পেন গুলো দিয়ে লেখা, আবার যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে আন্ডারলাইন করে দেওয়া, যাতে করে ওই ব্যাপারটা বেশি করে যিনি খাতা দেখছেন তার চোখে পড়ে। এই ব্যাপারগুলো লক্ষ্য রেখেছি। চন্দ্রচূড়, তো স্টাডি রুটিনটা কিরকম ছিল, বা এখনো কি রুটিনে ফলো করছিস আর কি? সত্যি কথা বলতে ক্লাস 10 মাধ্যমিকের রুটিন আর এখন 11-12 এর রুটিনের মধ্যে রাত দিন তফাৎ। মানে এখন একদম একদম। সিলেবাস এত বেশি, তার সাথে সাথে আমি ফার্স্ট টাইম আমাদের ব্যাচে সেমিস্টার সিস্টেমের, তো আমাদের ক্ষেত্রে অ্যাপ্রোচটা একটু অন্যদের থেকে আলাদা। আগে কি হতো, কেউ যদি অন্য কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিত, তো তার পক্ষে আর কি ওই ওই প্রিপারেশন নিতে নিতেই বোর্ডসটাও একধারে হয়ে যেত, কারণ আলটিমেটলি গিয়ে আমাকে নেক্সট নেক্সট ইয়ার একদম শেষে গিয়ে বোর্ডস এর এক্সামটা দিতে হচ্ছে। আর তার আগে যারা যেই নিট বা অন্যান্য এক্সাম দিচ্ছে তাদের অনেক ক্ষেত্রে মানে অনেক আগে সিলেবাস হয়ে গিয়ে রিভিশন হয়ে যায়। বাট আমাদের ক্ষেত্রে যেহেতু সেমিস্টারে ব্রেক ব্রেক করে হচ্ছে, তো কিছুটা টাইম বোর্ডসকেও দিতে হচ্ছে, আবার কিছুটা টাইম নিট বা যেই বা অন্য কোনো প্রিপারেশনও দিতে হচ্ছে। সেটা আমার জন্য একটু প্রবলেমেটিক হয়েছিল এই বছর। আর এই বছর তো অনেক কিছুই প্রবলেমেটিক হয়েছে সেমিস্টার নিয়ে যাওয়া হলো। যাই হোক, তবে ক্লাস 10th এর ব্যাপারটা বলতে গেলে ওখানে রুটিন থেকে আমি বলবো যে স্টাডি গোল সেট করে পড়ায় মোর ইম্পর্টেন্ট। আর স্টাডি গোল সেট করে পড়া মিন্স মানে আমি একদিনে কতটা পড়ছি সেটার থেকেও ডিপেন্ড করে যে আমি কত ভালো করে পড়ছি। মানে এটা অনেকে আর কি বুঝতে চায় না যে কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটাকে দেখা উচিত, জাজ করা উচিত। একদম তো একদম। কেউ হয়তো আর এই ব্যাপারটা আমি বলবো যে লাইক সবার তো ক্যাপাসিটি, হ্যাঁ না, মানে কোন একটা জিনিসকে ক্যাচ করা সবার সমান হয় না, বা কোন একটা টপিকের ক্ষেত্রে ব্যাপারটা ভ্যারি করে যে এই চ্যাপ্টারটা আমি খুব ভালো পড়তে পারি, ওই চ্যাপ্টারটা আমি সেভাবে ভালো পড়তে পারি না। তো ওই জন্য আমি কন্টিনিউয়াস ফ্যাশনে সেভাবে তো রুটিন তৈরি করা যায় না। তো আমি বলবো যে আহ, হয়তো কারো ক্ষেত্রে কোনো টপিক পড়তে 1 ঘন্টা তো লাগতে পারে, কারো ক্ষেত্রে সেই একই টপিক পড়তে 3 ঘন্টাও লাগতে পারে। কিন্তু আমার বক্তব্য যে যেটাই আমি পড়ছি সেটা আমি একদম কোয়ালিটি পড়বো, এবং ওটার সম্পর্কে যা কিছু আছে মানে ওটা একদম পোস্টমর্টম করে রাখতে হবে যেই টপিকই আছে, যাতে করে এখানে কিছু বাকি না থাকে। আর বাকি না থাকে। তারপরে নিয়ম মাফিক শুধু পড়লেই তো হবে না, ওটার উপর কোয়েশ্চেন সলভ করতে হবে। কারণ কোয়েশ্চেন সলভ করলে আমি বুঝতে পারবো যে আমার পড়াটা কতটা দূর স্ট্রং হয়েছে, এবং আমার কোথায় কোথায় তখনও লিমিটেশন আছে, ওগুলোকে আইডেন্টিফাই করে এগোতে হবে, এটা তো আমার মনে হয়। আর আপাতত একদম। আমি নিজেও এখন একটা প্রিপারেটরি ফেজের মধ্যে দিয়ে আছি, আমার হুম নিজেরও হুম অনেক হুম। অ্যাডভাইস দরকার হয়। এবং আমি খুব ফরচুনেট যে আমি ওই বাকি যারা এর আগে উচ্চ মাধ্যমিকে টপার ছিল বা আমাদের যেই টপার তাদের সাথে আমার কিছু কন্ট্যাক্ট আছে, তাদের থেকেও খানিকটা অ্যাডভাইস নিয়ে আমি আপাতত নিজেও একটা ফেজের মধ্যে দিয়ে চলছি। তো চেষ্টা করছি এই ব্যাপারগুলোকে যতটা সম্ভব আর কি মেনটেন করা। ওকে। আচ্ছা চন্দ্রচূড়, তোর থার্ড সেম 12 থার্ড সেম এক্সাম কেমন হলো? থার্ড সেম ভালো হয়েছে, ওভারঅল ভালো হয়েছে আর কি। সাবজেক্ট ওয়াইজ বায়োলজিতে কিরকম এক্সপেক্ট করছিস? ওই তো ওই 35 এক্সপেক্ট তো রাখছি। তারপর 1-2 আমি 19-20 ব্যাপার ওটা পরে দেখতে পারবো আর কি। চন্দ্রচূড়ের সাথে আমার একটু ইন্টারভিউটা শুরু হওয়ার আগেও কথা হচ্ছিল আর কি, কয়েকটা ওর প্রশ্নের বিষয় আর কি। যাই হোক, চন্দ্রচূড়, এর পরে আমার যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে এবারে যারা মাধ্যমিক দেবে তাদের তাদের যে এই মুহূর্তে মানে ধর টেস্টের জন্য আর অল্প কিছুদিন টাইম আছে ভাবতে পারিস, তারপর তো ফাইনাল দেবে। এই সময়টা ওদেরকে কিছু টিপস তুই দিলে ওরা উপকৃত হবে, যে প্রিপারেশনটা ওরা কিভাবে নেবে? আহ, আমার তো মনে হয় যে মাধ্যমিকের এক্সামের এই যে লাস্ট কয়েকটা মান্থস, এটা খুব ডিটারমাইনিং। মানে এখানে যে যত বেশি আর কি ডেডিকেটেড থাকবে, তার রেজাল্টটা ততটা বেশি ফ্লারিশ করবে। তো আমি বলবো লাইক এখন তো টেস্ট আছে, টেস্টের জন্য আগে মিনিমালিস্টিক সব সিলেবাসটাকে শেষ করে নিয়ে
আমার মনে হয় না সেইভাবে রিভিশন হবে। তো যতটা সম্ভব হয় সেভাবে পড়ে নিয়ে টেস্টটাকে ভালোভাবে দিতে হবে, একদম হালকায় নিলে চলবে না। টেস্টটাকেও একটা ফাইনাল এক্সামের মতোই ট্রিট করতে হবে। তো ওভাবে করলে অনেকটা সিলেবাসের উপর একটা যে বেসিক ধারণা এবং টেস্ট দেওয়ার মধ্য দিয়ে যে আমি কতটা কেপেবল, কতটা টাইমের মধ্যে কি লিখতে পাচ্ছি, এই ব্যাপারগুলো নিজে থেকে আমরা জাস্টিফাই করতে পারবো যে কি হচ্ছে না হচ্ছে আমার সাথে। আর তারপরে টেস্টের পরে যে হাতে ২-৩ মাস থাকে, সেই সময়টা আমার মনে হয় যে সেলফ স্টাডিটাতে অনেকটা বাড়িয়ে দিতে হবে। এবং তখন যেটা আমি পার্সোনালি করেছিলাম, আমার যেই টপিকগুলো খুব দুর্বল ছিল, আমার মনে হচ্ছিল যে ওই টপিকে আমি ভুল করছি, আমি বেশিরভাগ ওই টপিকগুলোকে নিয়েই আর কি পড়তাম। মানে যেহেতু সারা বছর পড়েছি, তো সারা বছরে তো অনেক টপিক ছিল যেটা একদম মনেই আছে। তো ওটাকে বারবার না দেখে যেই জায়গাগুলো আমি ল্যাক করছিলাম, সেই জায়গাগুলোকে আমি একটু ইমপ্রুভমেন্টের উপর জোর দিই। মেইনলি আমি জোর দিয়েছিলাম, আমার পার্সোনাল ভিউতে সেটা হচ্ছে ইতিহাস। মানে হিস্ট্রিতে আমি ল্যাক করতাম, হিস্ট্রিতে আমার একটু নাম্বারটাও কম আসতো, স্পেশালি এমসিকিউ পার্টে। তো ওটার জন্য আমি এই লাস্ট 2-3 মান্থস লাইক প্রচুর এমসিকিউ বই সলভ করেছি, আর টেক্সট বুকটাকে ভালোভাবে পড়েছি। অ্যান্ড ডেফিনেটলি প্রচুর বইগুলোর মধ্যে সম্রাট এক্সক্লুসিভের বইও ছিল, কারণ আমি একদমই কম্প্রোমাইজ করতে পারবো না হিস্ট্রি নিয়ে। কারণ হিস্ট্রি এমসিকিউটা সত্যি প্রত্যেকের কাছে একটু মিস্টেরিয়াস থাকে, যে কি আসবে না আসবে বলা মুশকিল। তো যতটা টাইপের এমসিকিউ দরকার ছিল সমস্ত এমসিকিউ করে নিয়ে আমি যেটা করতাম সেটা স্পেসিফিক্যালি যে ওই মাকে দিয়ে আমি প্রশ্ন ধরাতাম, মানে মা আমাকে ধরতো আর আমি বলতাম মাকে। তো এই ব্যাপারটা করে করে আর কি ওই হিস্ট্রিটাকে আমি ঠিক করে নিয়েছিলাম। আর বাদ বাকি ম্যাথস, ফিজিক্স, বায়োলজি মাধ্যমিকে সেরকম বড় ডিল না, ওটা হয়ে যায়। তো তবুও যেগুলো সাজেস্টিভ আর কি, মানে একটা অ্যান্টিসিপেবল ব্যাপার থাকে না, যেটা আসতে পারে এটা আসতে পারে না, ওই ব্যাপারগুলোকে একটু দেখে নিতাম। আর ওভারঅল সবই করেছি, তবে বলতে গেলে ডিসেম্বর মাসটাতে আমি সবই পড়েছি, সাজেস্টিভ কিছু পড়িনি। জানুয়ারি থেকে একটু নিজেকে সংযত করে নিয়েছি যে এইবার আমাকে একটু মার্কসের পেছনেও ছুটতে হবে, লাইক কি করে মার্কসটাকে আমি একটু ইনক্রিজ করতে পারি। কারণ এতদিন জানার জন্য পড়লাম, এবার লাস্ট মোমেন্টটা আমাকে দেখতে হবে যে আমি কি করে নাম্বারটাকে বাড়াতে পারি আর কি। সো এরকমই ছিল, এবং আমি বলবো সবাইকে যে এইভাবেই প্ল্যানিংটা করতে। একদম, একদম। ওর আশা আশা করি মানে চন্দ্রচূড়ের যেভাবে গাইডলাইনটা ও করে দিচ্ছে, আশা করি তোমরা এইভাবে ফলো করলে প্রচুর উপকৃত হবে। আর ও সম্রাট এক্সক্লুসিভ বইয়ের কথা বললো, ওর মানে সেই সম্রাট এক্সক্লুসিভের সূত্র ধরেই আমি নেক্সট কোশ্চেনটা ওকে তাহলে করতে চাই। মাধ্যমিকে তো সম্রাট এক্সক্লুসিভ থেকে তুই অনেকটাই উপকার পেয়েছিস। ওর সাথে আমার একটু আগে কথা হচ্ছিল, তো 11-এর সম্রাট এক্সক্লুসিভের বায়োলজি পার্টটা এটা আমার লেখা। তো 11-এর সবকটা বই, শুধু বায়োলজি নয়, মানে সবকটা সাবজেক্টের বই ও পড়েছে, 12-এও পড়ছে। তো 11-এর আমার এই বায়োলজি বইটা যেটা আমার লেখা, এটা পড়ে তুই কিরকম উপকৃত হয়েছিস? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে হচ্ছে যে যেহেতু আমার নিটের প্রিপারেশন চলছিল, তা আমি বোর্ডস এর বই সেভাবে পড়তেই পারিনি ঠিকঠাক 11th। তো আমার লাস্ট মোমেন্টের অস্ত্র ছিল সব রেফারেন্স বইগুলো। তো এটা আমি পেয়েছিলাম, স্যার আমাকে পাঠিয়েছিলেন সম্রাট এক্সক্লুসিভের বইগুলো। তো সেটা আমি দেখতাম। আর যেহেতু 11th সেমিস্টার, তখন তো আমাদের সময় সেমিস্টার চলেই এসেছিল, আমরা 11th-টাও সেমিস্টারে দিয়েছি। তো তখন আর কি ওই লাইক জাস্ট লাইক মানে গেটিং মার্কস, মানে যেহেতু পড়িনি আমি বোর্ডস এর বই ঠিকঠাক করে, তো ওই কারণে আর কি এই আপনার যে লেখা বইটা আমি পড়েছিলাম, অ্যান্ড খুব এফেক্টিভ ছিল। কারণ এখানে আমি দেখলাম যে প্রত্যেকটা পার্ট থেকে এমসিকিউ ছিল, যেই ধরনের কোয়েশ্চেন্স গুলোকে আমরা ন্যাচারালি ওভারলুক করে যাই, সেই কোয়েশ্চেন্স গুলো সেখানে ছিল। আমার মনে হয় অ্যাকচুয়ালি কোয়েশ্চেনের বইতে কেবলমাত্র কোয়েশ্চেন সলভ করার জন্য নয়, তার সাথে আমরা বুঝতে একদম। পারি যে কি প্যাটার্নের কোয়েশ্চেন আসতে পারে, ওই একটা কোয়েশ্চেন পড়ে আমি ধারণা পেতে পারি। আর ওই কোয়েশ্চেনটার মধ্যে দিয়ে যখন আমি দেখছি যে আমি এই এমসিকিউটা পার্টিকুলারলি পারলাম না, তখন আমি বুঝতে পারবো যে তার মানে ওই জায়গাটা আমি ল্যাক করছি, ওটা আমাকে আবার পড়তে হবে। এই ব্যাপারগুলো কিন্তু বই সলভ করার মধ্যে দিয়ে চলে আসে। তো সেদিক থেকে আপনার এই লেখা বইটা যেটা পড়েছিলাম ক্লাস 11-তে খুব এফেক্টিভ ছিল। থ্যাংক ইউ চন্দ্রচূড়। আমি ওইভাবেই লেখার বইটা চেষ্টাও করেছি, মানে চ্যাপ্টারের শুরুতে একটা চ্যাপ্টার সামারি, যেখানে টোটাল সামারি বলতে টোটাল চ্যাপ্টারটার একটা ওয়ান অফ দ্য মেজর পয়েন্টস গুলোকে, হাইলাইটেড পয়েন্ট গুলোকে দিয়েছি, তারপর এমসিকিউ গুলো যেরকম যতগুলো প্যাটার্নের হয় সেগুলো সবগুলোকে দিয়েছি। তো এরপর চন্দ্রচূড় আমার প্রশ্ন থাকবে যে তুই 11 মানে যেহেতু এখন 12-এ পড়ছিস, 11-এর প্রিপারেশন বা 11-এ যারা ধর সেকেন্ড সেমিস্টার দেবে, ওরা এই সদ্য সদ্য এমসিকিউ প্যাটার্ন থেকে উঠে এলো, অনেকেরই লেখার অভ্যাস ঠিকঠাক চলে গেছে, যদিও স্কুলে পরীক্ষা হবে, তবুও সেকেন্ড সেমিস্টার ওরা কিভাবে পড়া উচিত তোর মনে হয়? বেসিক্যালি অ্যাকচুয়ালি না, আমার সেমিস্টার সিস্টেমের একটা জিনিস খুব বাজে লাগে, মানে এটা আমি বলছি রেকর্ডিং এ আমার একদম। ব্যক্তিগত একটি মতামত। হুম। সেটা হচ্ছে গিয়ে হুম।
যে এই যে সিলেবাসটাকে পার্ট করে দিয়েছে, ডেফিনেটলি ঠিক আছে, একটু ওয়েটেজ কমে গেল, মানে ওয়েটেজ কমে গেল না, আমি বলবো ওয়েটেজ বেড়ে গেল, প্রত্যেকটা সাবজেক্ট টপিক ওয়াইজ ওয়েটেজ বাড়ছে। কারণ আমি একটা কয়েকটা কাপল অফ চ্যাপ্টার্স এর উপর এক্সাম গুলো পার্ট পার্ট দিচ্ছি। তো ওই চ্যাপ্টারের উপর ডেফিনেটলি ওয়েটেজ গুলো বেড়ে যাবে, যে ওই চ্যাপ্টার থেকে বেশি বেশি কোয়েশ্চেন আসবে। আগে যখন ওভারঅল হতো টোটাল সিলেবাসের উপর, তখন যেই চ্যাপ্টার থেকে দুটো কোয়েশ্চেন আসতো, এইবারে সেই চ্যাপ্টার থেকে হয়তো 5-6টা করে কোয়েশ্চেন আসছে এই সেমিস্টার সিস্টেমের জন্য। এবার যে ব্যাপারটা আমার খারাপ লাগে সেটা হচ্ছে যে আমরা তো কেবল বোর্ডের জন্য পড়ি না, তার বাইরেও আমাদের অনেক প্রিপারেশন, অনেকে অনেক কিছু নিচ্ছে। তো তাদের জন্য যেহেতু ওভারঅল সিলেবাসটাকে পড়তে হয়, সেমিস্টারে ওই ভাগ করে দেওয়াতে কি হয় না, ওই মাথার মধ্যে একটা কাজ করতে থাকে যে আমি হাফ সিলেবাস পড়ছি, পরে হাফ সিলেবাস পড়ছি, কিন্তু আমি ওভারঅল এক্সামটা দিচ্ছি না। যে আমি টোটাল যখন সবকিছু একসাথে পড়ে আমি পরীক্ষাটা দিচ্ছি, তখন আমি কতটা কেপেবল, আমি কতটা আমার থেকে দিতে পারছি, সেই ব্যাপারটা কিন্তু জাজমেন্ট হচ্ছে না। এই ব্যাপারটা আমার একটু খারাপ লেগেছে এই সিস্টেমটাকে কেন্দ্র করে। তবে আমি বলবো যে লাইক 11th সেকেন্ড সেমিস্টারের জন্য যেহেতু অনেকদিন যাবত লেখার অভ্যেস অনেকের নেই, তো আমার মনে হয় শুরু থেকে একদম লিখে লিখে সব প্র্যাকটিস করা উচিত। আর 11th এর ব্যাপারটা তো 10th এর থেকে একদম আলাদা, কারণ অনেক কিছু কনসেপ্টের বেস থাকে, এবং কোয়েশ্চেন্স গুলো সেরকম থাকে, নর্মাল না যে এটা কাকে বলে ওটা কি, সেরকম কিছু নয়। আমার মনে হয় তার চেয়েও বেশি যেটা ইম্পর্টেন্ট, নিউমেরিক্যালস গুলোকে, ফিজিক্সের, বায়োলজির ক্ষেত্রে শুধু মেমোরাইজেশন করলে চলবে না, মানে অনেকে বলে চালিয়ে দেয় তো বায়োলজি ইজ অল অ্যাবাউট মেমোরাইজিং। বাট আমার মনে হয় মেমোরাইজেশন তখনই হবে যখন আমি ওই ব্যাপারটাকে বুঝবো। আমি যদি কনসেপ্টটা না ঠিক। বুঝে মেমোরাইজ করি, তাহলে ওটার কোনো হুম, লাস্টিং এফেক্ট থাকে না। তো ওই ব্যাপারটাকে দেখতে হবে। আর ডায়াগ্রামস যেগুলো থাকে, অনেকে ডায়াগ্রাম গুলোকে এড়িয়ে যায়, বাট আমি বলবো যে ওটাকে ওভারলুক করা একদমই উচিত না, কারণ আমার মনে হয় ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন থেকে অনেক টপিক অনেক ইজিলি বোঝা যায়। তো ওই ব্যাপারগুলোকে যদি দেখা যায়, এবং যত পিক্টোরিয়ালি পড়া যায়, মানে পড়া যায়, তত বোধহয় ভালো হয়। মানে যেহেতু অনেক ভারী ভারী টপিকস থাকবে, তো সেটাকে ওভাবে টানা মুখস্থ তো কেউই করবে না, 11-12 মুখস্থ কোনো জায়গায় নেই, বাংলা ইংরেজি বাদ দিয়ে। ওই জায়গাটাকে কেন্দ্র করে, মানে সায়েন্সের সাবজেক্টে যদি স্পেশালি আমি কেন্দ্র করে বলছি, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে কনসেপ্ট বুঝতে হবে একটু, ওই মানে কি বলবো, রিপ্রেজেন্টেটিভ ওয়েতে পড়তে হবে, মানে থাকে না ছক করে করে পড়া, ওইভাবে পড়তে হবে। মানে নর্মালি এক ঢালাও করে কোয়েশ্চেন পড়ে লাভ হবে না, ওভাবে পড়তে হবে, এবং প্রচুর প্রচুর পরিমাণে কোয়েশ্চেন সলভ করতে হবে, কারণ কোয়েশ্চেন সলভ করাটাতে আমি নিজে, আমি বলবো আমি খুব উপকৃত হয়েছি ওই ব্যাপারটা নিয়ে। অ্যান্ড স্পেশালি ফর আর্টস, আর্টস যেহেতু আমি নিও নি, তো আমার সেরকম তো অভিজ্ঞতা নেই যে কিরকম কোয়েশ্চেন বা কিরকম আসে। তবে আমার ফ্রেন্ড যারা আছে তাদের থেকে যা শুনতে পারি, যে ওদের ক্ষেত্রেও কিন্তু সেই ব্যাপারটাই, যেহেতু আর্টসে প্রচুর পরিমাণে লিখতে হয়, আর এর আগের সময়টা এমসিকিউ দিতে গিয়ে চলে গেছে। তো আমার মনে হয় যে লেখার অভ্যেসটাকে না নিজে থেকেই তৈরি করে নিতে হবে, খুব তাড়াতাড়ি করে, সময় ধরে ধরে টাইমার লাগিয়ে যদি লেখার অভ্যাস করা যায়, তাহলে আর কি ওটা খুব বেস্ট হয়। আমার প্র্যাকটিক্যালি এটা মনে হয়েছে আর কি। একদম। ধর মক টেস্ট যখন দিতিস, তোর সাথে আমার আগেও কথা হচ্ছিল, তো মক টেস্ট দিতে গিয়ে মানে কোনো সময় ধর নাম্বার কম এলো, তো সেই হুম সময় হুম। নিজেকে কিভাবে মোটিভেট করতিস? মানে অ্যাকচুয়ালি আমার নাম্বার কম এলে তো, সত্যি কথা বলতে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, প্রথম দিন তো আমার মাথা খারাপ হয়ে যেত যে আমি এত কম নাম্বার পেয়েছি বা সেরকম কিছু। এবং আমার বাড়িতেও কীর্তন চলতো, মানে মা বাবা অনেক কিছু বলতেন, বাট তারপরে সবাই নর্মাল হয়ে যেত, কারণ ব্যাপারটাকে নর্মালাইজই করতে হবে, কারণ আমরা মক টেস্ট গুলো দিচ্ছি এই ব্যাপারগুলোর জন্যই, যাতে আমাদের মধ্যে একটা রিগ্রেটের ফিলিং আসে, যে আমার এই জায়গাটা হয়নি, কেন হয়নি, ওটা একটা নিজেকে কোয়েশ্চেন করা। এবং টেস্ট পেপার গুলোর পারফেক্ট অ্যানালাইসিস, যেটা আমি এখন নিটের প্রিপারেশন নিচ্ছি, আমাকে সেটা এখনো করতে হচ্ছে। এবং আমি বলবো যে কেউ যদি এই এই হ্যাবিটটা আগে থেকে করে নেয়, তাহলে অনেক বেটার। মানে মক টেস্ট গুলো দিয়ে এসে পেপারে আমি কোনগুলো পারছি না সেগুলোকে মার্ক করে নিয়ে ওগুলোকে বাড়িতে বসে আরেকবার করে নেওয়া, তাহলে কি হয় যে আমি যদি সিমিলার টাইপ অফ কোয়েশ্চেন্স মেইন এক্সামে পাই, তাহলে তো ওটা আমার কাছে একটা প্লাস পয়েন্ট হয়ে গেল, যে আমি মক টেস্টে অলরেডি হ্যাবিচুয়েটেড আছি। তো আমার মনে হয় যে যখন আমার নাম্বার কম আসতো, আমি নিজেকে এভাবে সান্ত্বনা দিতাম। প্রথমে তো মন খারাপ হয়ে যেত, মানে বন্ধুদেরকে ফোন করতাম, এ আমাকে ফোন করছে, সে আমাকে ফোন করছে, হোয়াটসঅ্যাপে আমাকে লিখছে যে তুই কত পাবি, তুই কত পাবি, এই ব্যাপারগুলো চলতে থাকে। কিন্তু আমি বলবো এটাকে একটু অ্যাভয়েড করতে, মানে আমি তো আজও করি, 12 এর এইচএস এর থার্ড সেমিস্টার দিয়ে এসেও আমি, মানে বন্ধুরা এত মেসেজ করছে, এত মেসেজ করছে, সব করতে থাকি, আর তারপর খানিকটা রিগ্রেটের ফিলিং হয় যে আমি কোন এমসিকিউ কি কি দাগিয়ে আসলাম। বাট আমার মনে হয় যে পেপার ডিসকাশনের ব্যাপারগুলো পরে করলেই হবে। তবে মক টেস্টের ব্যাপারটা, যেহেতু ওটা একটা মক এক্সাম, একটা রেপ্লিকা এক্সাম, ওটা অ্যানালাইসিস ভেরি ইম্পর্টেন্ট। আর যদি কখনো নাম্বার কারোর কমও আসে, ওটা তো ভেঙে পড়ার কিছু নেই, কারণ মেইন এক্সাম দূরে আছে, আর নাম্বার কম একদম। যদি তখন এসে থাকে, তাহলে ওটা বেটার। আমি বুঝতে পারবো যে আমি কোথায় কোথায় এখনো ল্যাক করছে, কোথায় কোথায় এখন ইমপ্রুভমেন্ট দরকার।
থার্ড সেমিস্টার এক্সামের পর মানে এবারে যে বায়োলজির এক্সামটা ছিল সেখানে দু একটা কোয়েশ্চেন্স একটু কনফিউজিং, মানে অনেক স্টুডেন্টের কাছে কনফিউজিং লেগেছে। তো তার মধ্যে আমি আমার চ্যানেলে তো কোশ্চেনগুলো সলভ করিয়েও দিয়েছিলাম। তবুও হুম, চন্দ্রচূড়ের সাথে আমার আগেও কথা হয়েছে যে ওই যে ওর দু একটা ডাউট ও আমাকে জিজ্ঞেস করছিল, যেমন তো আমার কথা হলো তবুও সবার জন্য ওই যে ধর হিস্টোন আর ডিএনএ এর কোশ্চেনটা ছিল, ওটা তো তুই একদমই ঠিক করছিস যেটা আমি বলেছি। তো ওটা তুই তবুও কেন অনেকে ভুল করে জিরো করে দিয়েছে, আমি যেটা আগেও হুম। বলেছি যেটা কোনোভাবেই জিরো হতে পারে না। তুই তোর মতো করে একটু এটাকে ছোট্ট করে এই প্রশ্নটা একটু ব্যাখ্যা কর না। না মানে অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা আমার ফেমিলিয়ার ছিল ফার্স্ট ব্যাপার, যেটা আমি এর আগে সলভ করে গিয়েছিলাম, তো ওটা আমি ভাবতে হয়নি। অ্যান্ড সেকেন্ডলি ওখানে নেট চার্জ অন ডিএনএ অ্যান্ড হিস্টন আর দেওয়া ছিল অ্যাকচুয়ালি। আমি যদি ইংলিশটা পড়ি, ওখানে আর দেওয়া ছিল, দ্যাট মিনস ওখানে দুটো আনসার এক্সপেক্ট করছে। আর একদম। তার চেয়ে বড় কথা যে এটা তো আর ওই সবচেয়ে মোস্ট ম্যাথের মতো অ্যাপ্রোপ্রিয়েট পজিটিভ অপশন নেগেটিভ এ সি জিরো হবে হয়। না একদম। হুম, 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 হুম। আর আমরা তো পারফেক্টলি জানিও না যে, মানে এটা আমি জানি না অ্যাকচুয়ালি, অত বিষয়ে তো আমি রিসার্চ করিনি, তবে আপনি জানবেন ব্যাপারটা, যে ডিএনএ তে যে অ্যামাউন্ট অফ চার্জ আছে, হিস্টোনে কি সেই একদম, অ্যামাউন্ট একদম। অফ চার্জই আছে নাকি, না, সেটা তো অবশ্যই নয়। আমি জানি না। একদম। এটাই অনেকের সেটাই। কনফিউশন হয়ে যাচ্ছে আরকি। যাই হোক, তাহলে এটা অপশন সি ওটাই উত্তর হবে। সবাইকে আবারও একবার হুম, বলে দিই এই ভিডিওটার মাধ্যমে। চন্দ্রচূড়, আমার আ নেক্সট প্রশ্ন থাকবে যে আ মানে তোর সাথে তো মানে আমার আগেও সেই অর্থে কথা হয়েছে। তুই আমার চ্যানেলে লাইভেও কমেন্ট করেছিস। তো চ্যানেলটা হুম। থেকে চ্যানেলের রেকর্ডেড ভিউ বা লাইভ গুলো তুই যেগুলো অ্যাটেন্ড করেছিলি সেগুলো থেকে তুই মানে এই বায়ো ইউজার দেবাংশু স্যার চ্যানেল থেকে তুই কতটা উপকৃত হয়েছিস? না মানে সত্যি কথা বলতে আপনার এক্সপ্লেনেশন খুব ভালো, এবং আমি শুধু যে আপনার কোয়েশ্চেন সলভিং গুলো যে সেগুলো দেখতাম, সেই ব্যাপারগুলো আমার খুব বেটার লাগতো। এবং সত্যি কথা বলতে যে প্রচুর প্রচুর স্টুডেন্টসরা, যাদের পক্ষে ভারী ভারী কি রকমের ইনস্টিটিউটে পড়ার সুযোগ হয় না, ঠিক আছে, তারা যে আপনার কাছ থেকে যে ইউটিউব ভিডিওস গুলো দেখে উপকৃত হচ্ছে, এবং অনেকে অনেক সুবিধা এবং অ্যাডভান্টেজ গুলো পাচ্ছে। সত্যি কথা বলতে যারা মানে আমরা তো না হয়, আজকালকার দিনে তো প্রচুর এরকম অনেক এক্সপোজার আছে, প্রচুর ইনস্টিটিউটস, কিন্তু সেই ইনস্টিটিউট গুলোতে যুক্ত হতে গেলে না প্রচুর খরচ করতে হয়। তো সবার পক্ষে সেটা পসিবল হয় না। কিন্তু এই যে আপনারা যেভাবে পড়াচ্ছেন এবং এত এত স্টুডেন্টস উপকৃত হচ্ছে, সেটা আপনি দেখতেই পারেন আপনার কমেন্টের আপনার যে ভিডিওর কমেন্টস গুলোতে, যে প্রচুর প্রচুর স্টুডেন্টসরা প্রচুর প্রচুর প্রেইজ করে, প্রচুর প্রচুর অ্যাপ্রিসিয়েশন করে। এই ব্যাপারগুলো ডেফিনেটলি আপনারও খুব ভালোই লাগবে। এবং সত্যি কথা বলতে যে আহ, আহ, যখন মানে টিচার্সরা আপনি যে পড়াচ্ছেন, এত ডেডিকেশনের সাথে পড়াচ্ছেন, যদি আমি আপনাকে জাজ করে ফেলছি, আমি অনেক ছোট, তবু মানে আমার না, বলা না, ঠিক একদম নয়, না, তবু একদম না। আমার আর কি, একদম আমার নিশ্চয়ই বল, প্র্যাকটিক্যালি নিশ্চয়ই খুব বল। ভালো হুম। লেগেছে, এবং আশা করি সবারই খুবই ভালোই লাগে। আদারওয়াইজ এত অ্যাপ্রিসিয়েবল কমেন্টস ওখানে থাকতো না। তো আমি বলবো যে যাদের আর কি ল্যাক করছে কোনো কোনো জায়গায়, ডেফিনেটলি স্যারের ভিডিও রেফার করা দরকার। স্যার খুব ভালোভাবে এক্সপ্লেন করছেন, এবং স্যার প্রতিনিয়ত খাটছেন স্টুডেন্টদের জন্য, যেটা সবচেয়ে বড় ব্যাপার। তো আপনাকে অনেক 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 আর কি, কি বলবো, সাধুবাদ। আমরা মানে আমি হুম। অ্যাজ আ থ্যাংক ইউ। রিপ্রেজেন্টেটিভ অফ অল দ্য স্টুডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল এটা বললাম আপনাকে। থ্যাংক ইউ চন্দ্রচূড়। তোর ফার্স্ট সেমের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। তোর আর চন্দ্রচূড়ের সাথে তো আমার নিটের বিষয়েও কথা হচ্ছিল। তুই তোর নিট এক্সাম খুব ভালো হোক। যে কোনো রকম থ্যাংক ইউ স্যার। ওর ওর হেল্পের জন্য আমি তোর পাশে আছি। তোমরাও চ্যানেলে চোখ রাখো। আশা করি তোমাদেরও এই ভিডিওটা দেখে অনেকটা উপকৃত হলে। ওভারঅল এবার চন্দ্রচূড়কে আমি লাস্ট ১ মিনিট ওভারঅল 10, 11, 12 সবার জন্যই ১ মিনিটের একটা লাস্ট অ্যাডভাইস বলে আমি ভিডিওটা শেষ করব। চন্দ্রচূড়, ওভার টু ইউ। মানে লাস্ট অ্যাডভাইস বলতে সবার জন্যই? আচ্ছা, মানে আপাতত আমি তো নিজেরই অ্যাডভাইস লাগবে। আমি 12 এ পড়ছি, আমার সামনে আমার 4th সেমিস্টার। বাট আমি ডেফিনেটলি আমার যারা সমবয়সী বা আমরা যারা এখন দিচ্ছি উচ্চ মাধ্যমিক, তাদেরকে অ্যাডভাইস তো করতে পারবো না, এটলিস্ট শেয়ার করতে পারবো কিছু কথা। যে একদম, 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 প্রথমে আমি 12 এর জন্য বলছি, তারপর 11, তারপর 10। 12 এর জন্য বলবো যে একদম, আমরা প্রত্যেকে এখন এক্সাম দিচ্ছি, আমাদের সামনে প্রচুর এখন এক্সাম বাকি আছে। তো আমাদের কাজ থাকবে যাতে আমরা লাইক ডিলিজেন্টলি পড়ি সবকিছু, অ্যান্ড আমাদের বেস্টটা দিয়ে আসি, কারণ 12 এর এক্সাম ডিটারমাইনিং। তো সেখানে আমাদের একটা বেস্ট কিছু দিতে হবে নিজের তরফ থেকে। এখন নিজের পার্সোনাল বেস্টটা সবার কাছে ভ্যারি করবে। তো আমরা চেষ্টা করবো যাতে আমরা আমাদের তরফ থেকে কোনো রকম আর কি এফোর্ট আমাদের তরফ থেকে বিন্দুমাত্র যাতে কম না হয়, এই ব্যাপারটা আমরা চেষ্টা করবো। তো এটা আমার ফ্রেন্ডসদের জন্য মেসেজ, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। যারা 11th এ পড়ছে তাদেরকে মেসেজ, যে 11th টাকে ডেফিনেটলি তোমরা আর কি আন্ডার এস্টিমেট করো না, কারণ 11th এর অনেক টপিক 12 এর সাথে রিলেটেবল। আর 11th টা একদম। খারাপ হয়ে গেলে 12 এ অনেক মুশকিল হবে ব্যাপারটাকে করতে।
আমার প্র্যাকটিক্যালি একটু আমি নিজের বেদনার কথা শেয়ার করলে, আমার 11th লাস্টের দিকে একটু খারাপ হয়ে গেছিল। খারাপ হয়ে গেছিল ইন দ্য সেন্স কি, আমি নিজে থেকে তো করতে চাইনি, বাট সার্কামস্টেন্স ওয়াজ লাইক দ্যাট। কারণ আমাকে আহ, আহ, ওই মাধ্যমিকের রেজাল্ট আউটব্রেকের পর তারপর যে প্রচুর প্রচুর জায়গায় যেতে হয়েছে, প্রচুর সেরেমনিজ, প্রচুর কিছু, এত ইন্টারভিউজ হয়েছে। ডেফিনেটলি আমি খুবই আর কি প্রিভিলেজড যে এত এত টিচারদের সাথে, এত এত গুণী মানুষদের সান্নিধ্যে আসতে পেরেছি, এবং অনেক অনেক আমি ফ্রেন্ডস বানিয়েছি তার মধ্যে দিয়ে। বাট এরকম করতে গিয়ে মানে অনেক ক্ষেত্রে আমার পড়াশোনা একটু হ্যাম্পার হয়ে গিয়েছিল। সেটা আমাকে 12 আবার ওই যে ব্যাকলগস গুলো, ওগুলোকে কভার করতে হচ্ছে 12 এসে। আমার জন্য এটা একটু আর কি সমস্যাদায়ক। চাইবো যাতে 11th কারো এই ব্যাপারটা না হোক, কেউ যাতে এরকম না করে, তারা 11th খুব ভালোভাবেই করে। আর 10th জন্য তো মাধ্যমিক সামনেই, তো মাধ্যমিকের জন্য সকলকে অল দ্য বেস্ট। একদম টেনশন প্যানিকিং এর কোনো ব্যাপারই নেই, খুব ভালো হবে সবার এক্সাম। যা প্রিপারেশন নিয়েছো শুধু আরেকটু ঘষে মেজে নিজেকে আরেকটু তৈরি করা, ব্যাস, তাহলে মাধ্যমিকে তোমরা তোমাদের বেস্টটা ডেলিভার করতে পারবে। আর সেরকম কিছু বলার নেই। অ্যান্ড ডেফিনেটলি পড়াশোনার মাঝখানে লাইফটাকে কেউ ভুলে যেও না। লাইফ ইজ অলসো অ্যাবাউট লাইক এনজয়িং। তো দুর্গাপুজো আজ চলছে একদম এখন, সকলকে শুভ সপ্তমী, আর ভালোভাবে কাটুক সবার পুজো। এইভাবে আর কি। আমি নিজেও স্যারকে জিজ্ঞেস আহ, করো, আমি কালকে প্রচুর পুজো করে আজকে ভোরবেলা এসেছি পুজো থেকে। আমার একদম সামনে একদম এইচে ওর সাথে ফ্রেন্ডসরা বলছে যে অনেক মানে আগে থেকে এনজয় ওর করে সাথে আমার এনজয় কথা খুব হচ্ছে। হবে। চন্দ্রচূড়, আর একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি, আমি সবার জন্য আরেকবার বলবো। 3টে ক্লাসের জন্যই তুই আহ, মানে সম্রাট এক্সক্লুসিভ তো তুই ফলো করতিসই, তবুও এর বাইরে ধর অল ইন্ডিয়া বেসিসে 11-12 এর মানে নিশ্চয়ই তুই এনসিআরটি তো পড়ছিসই, এনসিআরটি বাদ হুম, হুম। দিয়েও দু একটা যদি অন্য কোনো বইয়ের নাম বলিস যেগুলো ভালো লাগবে। মানে এনসিইআরটি অ্যাকচুয়ালি ডিফারেন্ট সাবজেক্টের জন্য ডিফারেন্ট কিছু। তো এনসিইআরটির আমি হুম। মেইন ফলো করি বায়োলজিটা, কারণ ওখানে খুব ভালো আর কি। বায়োলজি। মানে সবাই ওটাই বলে যে একদম। বায়োলজিটাই বাইবেল, গীতা, হোয়াট এভার, কোরআন, হুম। সবকিছু বায়োলজি। একদম। যদি দেখতে হয় তাহলে এনসিইআরটি হচ্ছে আনসার। আর যদি আমি ইসের কথা বলি, বাকি সাবজেক্টে ফিজিক্সের জন্য লাইক আমি ডিসি পান্ডেরটাকে সলভ করি, আর আমার কিছু কোচিং মডিউলস আছে সেগুলোকে করি। আর কেমিস্ট্রির জন্য ওই আহ, আহ, মানে ফলো করছি যে এক্সট্রা বুকগুলো মেইনলি মানে ওটার তো 3টা পার্ট, ফিজিক্যাল, ইনঅর্গানিক, অর্গানিক। ইনঅর্গানিকটাকে আমি মেইনলি এনসিইআরটিটাকেই ফলো করি, তার পাশাপাশি কিছু এক্সট্রা ওই মডিউলসে যা থাকে সলভ করি। অর্গানিকের জন্য আমি আর কি ওই আমি যার কাছে আপাতত আর কি কোচিং নিচ্ছি কেমিস্ট্রির, তিনি আমাকে যেগুলো দিচ্ছেন সেটাই আমি ফলো করছি। আর ফিজিক্যাল কেমিস্ট্রি পার্টটা লাইক মডিউলস তো আছেই, তার সাথে ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য ওই এন অবস্থির একটা বুক আছে, ওটা আমি করি স্পেসিফিক্যালি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যেটাই করছি আমরা, এতগুলো বই সলভ না করে একটা বইকে যে যত বেশি ভালোভাবে সলভ করতে পারবে, আমি মনে হয় ওটা বেশি এফেক্টিভ হবে। মানে 10টা বই একবার করে সলভ করাচ্ছে, একটা বই যদি অনেকবার সলভ করা যায়, ফার মোর এফেক্টিভ। এটাই আর কি। একদম। আহ, আর চন্দ্রচূড়, তোমাদের যারা যারা এবারে মাধ্যমিক দিচ্ছ, তো তোমাদের মাধ্যমিকের বায়োলজির একটা কয়েকটা প্রশ্ন চন্দ্রচূড় লিখছে, যেটা আমি তোমাদের পরে দেবো। চন্দ্রচূড়ের সামনেই আমি সেটা বললাম। তো কয়েকটা প্রশ্ন ওর লেখা থাকবে, বা আশা করি তোমাদের উপকার হবে। চন্দ্রচূড়, তোকে থ্যাংক ইউ সো মাচ, এত দিলি ওদের, আশা করি প্রচুর প্রচুর উপকার হবে।